নমস্কার ও শুভ সন্ধ্যা। আমি শ্রীহিতা ঠাকুর। মোদক ট্রেডার একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আজ আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য প্রত্যেক অংশগ্রহণকারী অতিথি ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের ওয়েবিনারের বিষয় গৌড়ীয় সঙ্গীতে রঙ্গমঞ্চের ভূমিকা। গৌড়ীয় সঙ্গীত শুধু সুরের ঐতিহ্য নয়, এটি বাংলার সাংস্কৃতিক চেতনা, আধ্যাত্মিক ভাবধারা এবং নাট্য এক অনন্য বহিঃপ্রকাশ। এই সঙ্গীতকে রঙ্গমঞ্চে কিভাবে উপস্থাপন করা হয়েছে তার নান্দনিকতা, ঐতিহাসিক বিকাশ এবং সাংস্কৃতিক তাৎপর্য নিয়ে আজকের আলোচনা আমাদের নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে। আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করবেন আমাদের বিশিষ্ট বক্তা ডক্টর সোমাশ্রী কোলে। ডক্টর সোমাশ্রী কোলে একজন গবেষক, শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক গবেষক। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে নৃত্যে পিএইচডি এবং সঙ্গীত তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। অধ্যাপিকা মহুয়া মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে তিনি গৌড়ীয় নৃত্য, নান্দনিক ও সাংগতিক দিক নিয়ে গভীর গবেষণা সম্পন্ন করেন। তার গবেষণার অংশ হিসেবে তিনি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত ক্ষেত্র সমীক্ষা পরিচালনা করে গৌড়ীয় নৃত্যের সঙ্গে সম্পর্কিত সঙ্গীত ধারা ও পরিবেশন ঐতিহ্য নথিবদ্ধ করেছেন। তার গবেষণাপত্র দেশ বিদেশের স্বনামধন্য সাময়িকীতে প্রকাশিত হয়েছে এবং তিনি বহু জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার ও সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেছেন। ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, সঙ্গীত তত্ত্ব, গৌড়ীয় নৃত্য, বাংলার লোক ও ঐতিহ্যবাহী পরিবেশন শিল্প, সাংস্কৃতিক ঐতিহ্য এবং অন্তর্বিশেষজ্ঞ গবেষণায় তার আগ্রহের প্রধান ক্ষেত্র। গবেষণা, শিক্ষা ও জনসম্পৃক্ততার মাধ্যমে ভারতের সমৃদ্ধ শিল্প সংস্কৃতির সংরক্ষণ ও প্রসারে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। এমন একজন বিশিষ্ট গবেষক ও বিদূষীকে আজ আমাদের মাঝে পেয়ে আমরা সত্যি খুব গর্বিত এবং আনন্দিত। আর দেরি না করে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত বক্তা ডক্টর সোমাশ্রী কোলে মহাশয়াকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য। ধন্যবাদ। ম্যাডাম প্লিজ সাউন্ড অন করুন। নমস্কার, মোদক ট্রেনার একাডেমিকে আমি অনেক ধন্যবাদ জানাই। আজকে এমন সুন্দর একটা বক্তব্য আমাকে উপস্থাপন করার সুযোগ দিয়েছেন। আর অবশ্যই আমি ধন্যবাদ জানাবো গার্গীদিকে, যিনি অনবরত আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন এতটা দূরে থেকেও। আমি যেটুকু শিখতে পেরেছি সেটুকু আমার ম্যাম, আমার সুপারভাইজার, আমার গুরু ডক্টর মহুয়া মুখোপাধ্যায়ের কাছ থেকে। উনি বলতে গেলে একদম মানে আমাদের হাতে ধরে কাজ শিখিয়েছেন। তো আমি ওনাকে প্রণাম জানাই এবং এখানে আজকে যে সমস্ত গুণী মানুষজনরা উপস্থিত রয়েছেন ওনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা একদম আমি শেয়ার দিচ্ছি তাহলে।
স্লাইড গুলো দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে একদম। আজকে বিষয়টা গৌড়ীয় সঙ্গীতে রঙ্গমঞ্চের ভূমিকা। আম, প্রথমেই বলি গৌড়ীয় সঙ্গীত গৌড় বাংলার খুব অতি প্রাচীন একটা সঙ্গীত ধারা। আর সঙ্গীত বলতেই আমরা যেটা বুঝি যে নৃত্য, গীত এবং বাদ্য, এই তিনটের একত্রের সমাবেশকে সঙ্গীত বলা হয়। যদি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমরা বলি, ওনার লেখা একটা কবিতা থেকে যদি আমরা বলি যে পুরনো মাঝে যা কিছু ছিল চিরকালের ধন, নতুন তুমি এনেছো তাই করিয়া আহরণ। এই যে গৌড়ীয় সঙ্গীতটা, এটা প্রায় 2000 বছরের প্রাচীন। পণ্ডিত শুভঙ্করের সঙ্গীত দামোদর গ্রন্থে এই সঙ্গীত বিষয়ে বিশদ আলোচনা রয়েছে। এবং ভরতের নাট্যশাস্ত্র গ্রন্থ, যেটা সঙ্গীতের ক্ষেত্রে, নৃত্যের ক্ষেত্রে, বাদ্যের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা শাস্ত্র গ্রন্থ, সেই শাস্ত্র গ্রন্থটা প্রায় 2000 বছরের প্রাচীন একটা গ্রন্থ। সেই গ্রন্থেও এই গৌড়ীয় সঙ্গীত সম্পর্কে উল্লেখ রয়েছে, যেখানে গৌড়ী রীতি, গৌড়ী তাল, গৌড়ী বাদ্য, গৌড়ের ভাষা সম্পর্কে উল্লেখ রয়েছে। মূলত এই যে সঙ্গীতটা, এটা নৃত্য, গীত, বাদ্য, তাল, লয় সবকিছু মিলিয়ে এই সঙ্গীতটা সৃষ্টি হয়েছে। আর পণ্ডিত শুভঙ্কর সঙ্গীত দামোদর গ্রন্থে বলেছেন, গীত থেকে বাদ্যের উৎপত্তি, বাদ্য থেকে উৎপত্তি হয়েছে লয়ের, আর লয় এবং তাল সহযোগে নৃত্য পরিগঠিত হয়ে এই সঙ্গীতে রূপান্তরিত হয়েছে। পণ্ডিত শুভঙ্কর আরো বলেছেন যে নদীদের দ্বারা গীত তাল এবং বাদ্যকে অনুসরণ করে এবং রঙ্গমঞ্চে উপস্থাপিত হয়, নৃত্যের সাথে পরিবেশিত হয়, তাহাই সঙ্গীত। এবারে আজকের যে বিষয়টা, রঙ্গমঞ্চে কিভাবে উপস্থাপন করা হয় বা রঙ্গমঞ্চটা কি, সেই বিষয়ে আলোচনা। আমি একটু একটু করে জাস্ট সঙ্গীতটা কি, নৃত্যটা কি, এটা একটু আলোচনা করে নিয়ে তারপরে আমি রঙ্গমঞ্চে যাব। ভরতের নাট্যশাস্ত্র গ্রন্থ, মতঙ্গের বৃহদ্দেশী গ্রন্থে এই যে গৌড়ী রীতি, গৌড়িয়া রীতিনীতি, গৌড়ী গীতি, গৌড়ের তাল, রাগ, ভাষা, বঙ্গাল রাগ, এরকম বাংলা তথা গৌড়ের বহুবিধ প্রাচীন নিদর্শন রয়েছে, যে যে সমস্ত নিদর্শনের উপর ভিত্তি করে এই গৌড়ীয় সঙ্গীতটা নামকরণ করা হয়েছে। আবার বাৎসায়নের কামসূত্রে বলা হয়েছে যে গৌড়ের মেয়েরা খুব মৃদুভাষী। আর এখানকার বঙ্গাল রাগ, গৌড়ী রাগ খুব জনপ্রিয় এক সময় রাগ ছিল, যেগুলো সময়ের সাথে সাথে হারিয়ে গেছে, কিন্তু সেগুলো পুনরায় প্রফেসর ডক্টর মহুয়া মুখোপাধ্যায়, উনি দীর্ঘদিনের গবেষণার মাধ্যমে এই আহ, গৌড়ী গৌড়ীয় নৃত্য বা গৌড়ীয় সঙ্গীত আহ উনি পুনরায় আবার আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবং তার ফলে আমরা আজ এই বিষয় নিয়ে আরো গবেষণা চালিয়ে যেতে পারছি, বা আমরা এগুলো নিয়ে আরো চর্চা করতে পারছি। মূলত গৌড়ীয় সঙ্গীতের যে মূল দুটি গ্রন্থের উপর নির্ভর করে গৌড়ীয় সঙ্গীত বা গৌড়ীয় নৃত্য, গীত, বাদ্য আমরা আম, মঞ্চে উপস্থাপন করি বা আমরা আম, শিক্ষা করে চলেছি, বা গৌড়ীয় সঙ্গীতটা এতদিন ধরে আম, যে 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 দুটি গ্রন্থের উপর নির্ভর করে প্রধানত আহ প্রচলিত হয়েছে, সেটা হলো সঙ্গীত দামোদর গ্রন্থ এবং শ্রীহস্ত মুক্তাবলী গ্রন্থ, যেখানে এই গৌড়ীয় সঙ্গীত, গৌড়ীয় নৃত্য, গীত, বাদ্য সম্পর্কে বিশদ বর্ণনা রয়েছে। এই গৌড়ীয় সঙ্গীতটা আহ গান্ধর্ব গানেরই একটা রীতি বলা যায়। এখানে গান্ধর্ব গানে যে 5টা রাগ গীতির কথা বলা হয়েছে, শুদ্ধা, ভিন্না, গৌড়ী, বেসরা, সাধারণী, এর মধ্যে এই যে গৌড়ী গীতি, এগুলোর যে ছোট 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 এই যে প্রমাণগুলো আজকের এই গৌড়ীয় সঙ্গীতটাকে পরিপূর্ণ করে তুলেছে। এছাড়াও গৌড়ের আরো অজস্র প্রমাণ রয়েছে। বৈষ্ণব সাহিত্যেও বাংলার মানুষকে গৌড়িয়া বলে উল্লেখ রয়েছে। আর মহাভারতে অঙ্গ, পুণ্ড্রবর্ধন, শুম্ভ, তাম্রলিপ্ত, বঙ্গ, এই দেশগুলোর পরিচয় মেলে। আবার দ্রৌপদীর স্বয়ম্বর সভায় বঙ্গের রাজা সমুদ্র সেন পুত্র প্রতাপ সেনের প্রতাপ
প্রতাপবান চন্দ্র সেন, পৌণ্ড্রের রাজা বাসুদেব এবং তাম্রলিপ্তের রাজারও উল্লেখ রয়েছে। এছাড়াও বাংলার অনেক শিব আচার্য যারা দক্ষিণ ভারতে রাজাদের মন্দিরের তারা আচার্য ছিলেন। উমাপতি দেব এবং বিশ্বেশ্বর শম্ভু, এনারা দক্ষিণ ভারতের মন্দিরগুলিতে অনেক মন্দির মঠের অধ্যক্ষ ছিলেন। পাশে এই যে চিত্রটা, এটা শ্যামরাই মন্দিরের টেরাকোটা, বিষ্ণুপুর বাঁকুড়া শ্যামরাই মন্দির, তার কিছু টেরাকোটার চিত্র আমি এখানে তুলে ধরেছি। যে টেরাকোটা চিত্রগুলোই আমাদের এই গৌড়ীয় সঙ্গীতের একদম জীবন্ত প্রমাণ বলা যায়। আসলে গৌড়ীয় সঙ্গীতের মূল 4টি স্তম্ভের উপর নির্ভর করে গড়ে উঠেছে। এক হলো স্থাপত্য ভাস্কর্য, 2 চিত্রকলা, 3 হলো তার গুরু শিষ্য পরম্পরা, যেটা এতদিন ধরে চলে আসছে এবং যেটা লিভিং ট্রেডিশন। আসি এবার পরবর্তী। আহ, আমরা কবি কঙ্কনের চণ্ডীমঙ্গল যে কাব্য, এখানেও আমরা তৎকালীন সময়ে নাটক, কাব্য, গান, গীতের পরিচয় পাই। যে দানে বলি কর্ণ, সম উচ্চ অভিলাষ, নাটক নাটিকা কাব্য করছে অভ্যাস। এই যে নাটক, নাটগীত, গীত, বাদ্য, নৃত্য তৎকালীন সময়ে যে প্রচলিত ছিল, সেগুলো আমাদের যে সমস্ত আহ কবি সাহিত্যিকরা বা পণ্ডিত ব্যক্তিরা যে সমস্ত গ্রন্থ লিখে গেছেন তাতে উল্লেখ রয়েছে। ঘনরামের ধর্মমঙ্গল কাব্য, সেখানেও আমরা নৃত্য, গীত, নাট্য, বাদ্যের পরিচয় পাই। পুলকে প্রণাম খাটে, পদ্য, বাদ্য, গীত, নাটে, যোগ যজ্ঞে জাগিল যামিনী। এমনকি রামাই পণ্ডিতের যে শূন্য পুরাণ গ্রন্থ রয়েছে, এখানেও নাট গীত, গৌড়ের নাট গীতের পরিচয় পাওয়া যায়। নাট গীত গতিয়ে, নাট গীত করে গতি, এ চারি চৌপর রাতি, তামর অঙ্গুরি লইয়ে করে। আমি এখানে দুটো চিত্র দিয়েছি। এটা বিষ্ণুপুরের জোড় মন্দিরের দেওয়ালে টেরাকোটা ভাস্কর্য, যেখানে একদল নর্তক নর্তকী তারা বাদ্য বাজাচ্ছে। এই যে এইখানে বিভিন্ন ধরনের বাদ্য বাজাচ্ছে তারা। এটা আরো একটা টেরাকোটা, যেটা মদনমোহন মন্দিরের, ওখানে মদনমোহন মন্দির এবং জোড় বাংলা মন্দিরে টেরাকোটা দুটো পাশাপাশি দিয়েছি। এখানে একজন ঢোলক বাজাচ্ছে, আর এদিকে আরেকটা এরা বাদ্য বাজাচ্ছে, এইদিকে আরেকটা ঢোলের মতো বাদ্য বাজাচ্ছে। এই যে মাদলের মতো একটা বাদ্য বাজাচ্ছে, এটা লাঠি দিয়ে বাজানো হচ্ছে। তো এই ধরনের লিভিং ট্রেডিশনও যদি দেখি আমরা, যদি আমরা বর্তমানে বিভিন্ন ট্রাইবাল মানুষদের মধ্যেও এই যে খোল বা মাদল বা দুন্দুভি, ধামসা মাদল যেগুলো, তো এই ধরনের আমরা বাদ্যযন্ত্রের কিছু রূপ আমরা দেখতে পাই। কারণ প্রাচীন যে বাদ্যযন্ত্র সেগুলো কেমন ছিল এগুলো আমরা তো এখন আর পাবো না, কিন্তু এই যে চিত্রগুলো বা এই যে স্থাপত্য ভাস্কর্যগুলো রয়েছে, এই স্থাপত্য ভাস্কর্যের চিত্র দেখেই আমরা সেগুলোকে অনুধাবন করতে পারি এবং আমাদের যে গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থে উল্লেখ থেকে আমরা বুঝতে পারি যে আসলে তখনকার সময়ে বাদ্যযন্ত্রগুলো কেমন ছিল এবং সময়ের সাথে সাথে সেগুলো কিছু পরিবর্তন হয়েছে। এরকম আমাদের চণ্ডীমঙ্গল, বিভিন্ন আহ চণ্ডীমঙ্গল, মনসা মঙ্গল, বিভিন্ন যে মঙ্গল কাব্যগুলো রয়েছে সেগুলোতে আমরা বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র, আমাদের নৃত্য, গীত, বাদ্যের পরিচয় পাই। নাটক, তখনকার সময়ে যে নাটক যে কত প্রচলিত ছিল সেগুলো আমরা পরিচয় পাই। এবং চামর, মন্দিরা, খোল, করতাল, তানপুরা, এগুলো সহযোগে যে মানুষজন রাত জেগে মঙ্গলচণ্ডীর গান শুনতো বা তারা যে জাগরণ গান শুনতো, যেমন পায় বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে যে মঙ্গলচণ্ডীর গীত করে জাগরণে, দেবতা জানেন সবে ষষ্ঠী বিশ্বহরি, মত্ত মাংসে দানব পূজয়ে কুঞ্জনে, যোগীপাল ভোগীপাল মহিপালের গীত, তাহাই শুনিতে যত লোক আনন্দিত। যোগীপাল ভোগীপালের গল্প আমরা পেয়েছি, মানে যখন পাল পাল সময়ে আমরা যোগীপাল ভোগীপাল এই সমস্ত রাজা রাজাদের কথা শুনেছি এবং তাদের গান যে লোকমুখে কতটা প্রচলিত ছিল। শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি লৌকিক সঙ্গীতও জনমানুষের মধ্যে খুবই জনপ্রিয় ছিল। তারা রাতভর জেগে যোগীপাল ভোগীপালের গান শুনতো, মঙ্গলচণ্ডীর গান শুনতো, বিশ্বহরীর গান শুনতো।
এবং সেগুলো যে সবসময় কোনো রঙ্গমঞ্চে উপস্থাপিত হতো তা নয়, কারণ আহ, যারা গ্রামীণ লোকজন বা যে সমস্ত সাধারণ লোকজন তারা কোনো খোলা মঞ্চে, যেমন এখনকার দিনে আমরা গ্রামীণ যে যাত্রাপালাগুলো দেখি বা নাট্যপালাগুলো দেখি, গ্রামীণ খোলা মঞ্চ, 3 দিক খোলা মঞ্চে যেভাবে উপস্থাপন হয় যাত্রা নাটক, ঠিক সেই রকমই কিছুটা খোলা মঞ্চে বা কোনো মন্দিরের দেবালয় প্রাঙ্গণে বা চণ্ডী মণ্ডপে বা চণ্ডীর থান যাকে বলি আমরা, তো সেই রকম জায়গায় আসর করে তারা চণ্ডীর গান শুনতো বা মঙ্গল গীত শুনতো। এটি একটি রথমঞ্চ, বিষ্ণুপুর বাঁকুড়া রাধা গোবিন্দ মন্দিরের সামনে এই রথমঞ্চ রয়েছে। আমি পরে এই মঞ্চগুলো নিয়ে আলোচনা করছি, জাস্ট আমি ছবিগুলো একটু পরপর দিয়ে যাচ্ছি। এবার আসে নৃত্য বিষয়ে। এখানে কিছু আমি ওই টেরাকোটা ভাস্কর্য দিয়েছি। এটা ভাসবিহার, বাংলাদেশের। এখানে ওই প্রত্যেকটা বিহারে, যেগুলো বৌদ্ধ বিহারগুলোর মধ্যে একটা করে মন্দির থাকতো, মূল মন্দির, তার সঙ্গে রঙ্গমঞ্চ অবশ্যই থাকতো। ভাসবিহার, পোড়া ইটের ভাসবিহার, নাট মন্দির এবং রঙ্গমঞ্চ, নবম দশম শতক, নওগাঁ জেলা, বাংলাদেশ। আর এটা ট্রাইবাল ডান্স, যেটা বিষ্ণুপুরে আদিবাসীদের একটা ডান্স, যেটা বর্তমানে, যেটা লিভিং ট্রেডিশন বা জীবন্ত যে চিত্রটা আমরা এখন দেখতে পাই, নাচনি নাচ বা ট্রাইবাল এই সমস্ত আদিবাসীদের নাচ, সাঁওতালদের নাচ, ধামসা মাদল দুন্দুবি বাজাচ্ছে। আর তার সঙ্গে এই বিষ্ণুপুরের টেরাকোটার চিত্র, এখানে নর্তকীরা নাচ করছে, সাথে তারা এই মাদল বা খোল এগুলো বাজাচ্ছে। রাসমঞ্চের ছবি, বিষ্ণুপুর রাসমঞ্চের ছবি। আচ্ছা, নাট্যশাস্ত্র মতে সমগ্র ভারতে আবন্তী, দাক্ষিণাত্যা, পাঞ্চালী, ঔড্র মাগধী এই 4 প্রকার নৃত্যগীত প্রবৃত্তির কথা জানা যায়। আর তার মধ্যে এই ঔড্র মাগধী প্রবৃত্তি আমাদের বঙ্গ বা গৌড়ে প্রচলিত ছিল। ঠিক কোন কোন অঞ্চলগুলোতে প্রচলিত ছিল সেটা একটু বলি। অঙ্গা, বঙ্গা, উৎকলিঙ্গা, বৎসাশ্চয়ী, ঔড্র মাগধা। ঔড্র মাগধী প্রধান অঞ্চলগুলি হলো বঙ্গ, পুলিন্দ, অঙ্গ, কলিঙ্গ, পুন্ড্র, নেপাল, ঔড্র মাগধ, অন্তর্গিরি, বহির্গিরি, মালদা, প্লবঙ্গম, ভার্গব, মার্গব, মল্লবর্তক, প্রাগজ্যোতিষ, ব্রহ্মোত্তর, বিদেহ এবং তাম্রলিপ্ত। তো এই যে অঞ্চলগুলো, এগুলো মানে অঞ্চল তো বিভিন্ন রাজারা বিভিন্ন সময়ে তাদের নির্দিষ্ট কিছু এলাকা ছিল, যতবার রাজা পরিবর্তন হয়েছে তাদের সেই এলাকাগুলো পরিবর্তন হয়েছে। ফলে কোনো একটা নির্দিষ্ট আহ যদি এলাকা বলা যায়, তাহলে যে এই অন্তর্গিরি বহির্গিরি হলো বর্তমান বিহারের রাজমহল পাহাড়ের কাছাকাছি কিছু এলাকা, বীরভূম জেলার মধ্যবর্তী কিছু অঞ্চল, প্রবঙ্গ এবং মালদা বলতে বোঝায় যে বর্তমান পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ এবং মালদহ অঞ্চল। আর পুরুলিয়া ও তার পার্শ্ববর্তী অঞ্চলটাকে বোঝানো হয়েছে মল্লবর্তক। মুর্শিদাবাদের কাছাকাছি কিছু পার্শ্ববর্তী অঞ্চলের নাম হলো ব্রহ্মোত্তর। সিকিম এবং ভুটানের অঞ্চলগুলি ভার্গবা, তমলুক। দক্ষিণ মেদিনীপুর, হুগলির কিছু এলাকা ও বাঁকুড়াকে প্রাঙ্গ বলা হয়েছে। আর বাংলার সীমানা এই একসময়ে পূর্বে ব্রহ্মপুত্র মেঘনা হয়ে পশ্চিমে ভাগীরথী ও দক্ষিণ দিকে সমুদ্র আর উত্তরে পদ্মা নদী পর্যন্ত এই ধরনের একটা আহ বিস্তৃত এলাকার মধ্যে বর্ণনা করা হয়েছে। এখানে একটা নর্তেশ্বর মূর্তি, যে আহ শিবের মূর্তি, বাংলার বাংলার এই মূর্তিটা সম্পূর্ণরূপে বাংলার একটা মূর্তি। নটরাজ শিব, তিনি আহ দশম শতকের এই মূর্তিটা, তিনি নাচ করছেন এই নন্দী ষাঁড়ের উপর, যেটা একমাত্র আমাদের এই বাংলাতেই পাওয়া যায়। এবং আমাদের বাংলার এই নাচ হলো নৃত্য, গীত, বাদ্য বা সঙ্গীত। এটা তাণ্ডব এবং লাস্য এই 2 ধারার প্রচলিত রয়েছে আমাদের বাংলায়। তাই শিবের নাচের মধ্যে যখন আমরা তাণ্ডব নাচটা আমরা লক্ষ্য করি, তেমনি একসাথে আমরা এদিকে শিব এবং পার্বতীর আহ লাস্য নৃত্য
তখনও আমরা লক্ষ্য করা যায়। তাই আমাদের বাংলায় আসলে একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, একদিকে মালভূমি, একদিকে বনাঞ্চল, এই যে একটা সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, ফলে আমাদের এখানে যেমন তাণ্ডব নৃত্য রয়েছে বা তাণ্ডব সঙ্গীত রয়েছে, তেমনি আমাদের লাস্য বা আহ, একটা উম, মৃদু, একটা সুন্দর উম, কাম কলাপূর্ণ একটা কৈশিকী বৃত্তির একটা শৃঙ্গার রসযুক্ত সঙ্গীত ধারাও রয়েছে। প্রবৃত্তি কথার অর্থ হলো পৃথিবীর নানান দেশের বেশভূষা, আচার বিচার, ভাষা, এই সমস্ত সম্পর্কিত একটা বার্তা প্রদান করে। আর আমাদের এই উম, নাট্যশাস্ত্র গ্রন্থ, যেখানে ভরত বর্ণনা করেছেন যে ঔড্রমাগধী অর্থাৎ আমাদের এই বঙ্গের যে নৃত্যধারা, ভারতী এবং কৈশিকী, এই দুই বৃত্তির আহ মধ্যে দুই বৃত্তি লক্ষ্য করা যায়। কৈশিকী বৃত্তি বলতে বোঝায় যে সৌন্দর্য হবে এটা সুন্দর সাজসজ্জা, বিলাসপূর্ণ অঙ্গসজ্জা, বিচিত্র বেশভূষা, কামকলাপূর্ণ কৌতুক, শৃঙ্গার রস বা আদি রসের প্রাধান্যযুক্ত নৃত্য গীত ধারা। আর এখানকার মেয়েরা আহ অনেকটা মৃদুভাষী, এবং এখানকার মেয়েদের সাজসজ্জার মধ্যে একটা আলাদাই রসপূর্ণ একটা ভাব লক্ষ্য করা যায়। ক অর্থে মস্তক, কৈশিকী বলতে যেটা বোঝায় ক অর্থে মস্তক, এবং মস্তকের বা কেশের যে সরসজ্জা বা বিন্যাস, সেই কেশবিন্যাস এখানে বিভিন্ন যে টেরাকোটা মূর্তিগুলো রয়েছে তাতেও লক্ষ্য করা যায়। এবং সেই আমাদের যে কেসের যে বিন্যাস, সেগুলো থেকেই অনেক নর্তকীর নাম বা দেবদাসীর নাম পাওয়া যায়, যেমন মঞ্জু কেশী, সুকেশী, মিশ্র কেশী, এই ধরনের নামগুলো পাওয়া যায়। আর ভরত বলেছেন যে গৌড়ের মেয়েরা উঁচু করে শিখা বাঁধতো বা চুল বাঁধতো, আর তারা পাশবেণী করতো। ঠিক এই ধরনের যে এখানে একটা চিত্র দেওয়া হয়েছে, টেরাকোটা চিত্র, এখানে নর্তকী নাচ করছে, দুজন নর্তকী হাত ধরাধরি করে নাচ করছে, মদনমোহন মন্দির, বাঁকুড়া, বিষ্ণুপুর। তো এইখানে নর্তকের এই যে যদি চুলটা আমরা লক্ষ্য করি, ঠিক অনেকটা বেণীর মতো, আর এই যে মাথায় চূড়ার মতো দেখা যাচ্ছে। আবার কৃত্তিবাসের রামায়ণ অনুসারে মেয়েরা যে কি কি ধরনের পোশাক আশাক পরতো, বা তারা কোন ধরনের স্বর্ণালংকার বা কি ধরনের শাড়ি পরতো, তাদের সাজসজ্জা কেমন ছিল, সেগুলোর একটু বর্ণনা পাওয়া যায়। যে মেয়েরা তারবালা পরতো, হাতে সোনার শঙ্খ, কঙ্কন, ঝিলিমিলি হার, নাকে মুক্তা, মুক্তার বেসর, পাটের শাড়ি পরতো। এই শাড়িগুলোর আবার অনেক রকম নামও রয়েছে। কানে তারা কর্ণফুল লাগাতো, পায়ে নূপুর পরতো, এরকম সাজসজ্জা করতো। এবং তারা কপালে টিপ পরতো, লাল চন্দনের ফোঁটা, লাল চন্দন, আম, লাল সিঁদুরের ফোঁটা, তার চারিদিকে চন্দনের ফোঁটা থাকতো, ঠিক অনেকটা সেই সূর্যের মতো। এখানে আহ কৃত্তিবাসী রামায়ণ থেকে একটা উদ্ধৃতি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে ঠিক মেয়েরা কি ধরনের পোশাক আশাক পরতো, সেটাই আমি এখানে বর্ণনা করেছি। আর এইদিকে একটা টেরাকোটা চিত্র, এটা বাংলাদেশের ঢাকা মিউজিয়ামে রয়েছে। একটা টেরাকোটা চিত্র রয়েছে যেখানে একজন নারী, তিনি সাজসজ্জা করছেন, প্রসাধনরত নারী, 1800 শতক, দিনাজপুর থেকে পাওয়া গিয়েছে এই টেরাকোটা চিত্রটা। আর নিচে আরো একটা চিত্র দেওয়া হয়েছে, টেরাকোটা চিত্র, টেরাকোটার ভাস্কর্য। তো এটা মদনমোহন মন্দির, মদনমোহন মন্দিরের পোড়ামাটির ফলকে বাদ্যরত নারী, নারী নাচ করছে, একজন নারী বাদ্য বাজাচ্ছে। নৃত্য গীত বাদ্য যে বাংলায় কত একটা ঐতিহ্যশালী একটা বিষয় ছিল, যেটা সময়ের সাথে একসময় হারিয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে আবার এটা গবেষণার মাধ্যমে আরো মানুষের সামনে প্রকাশিত হচ্ছে, প্রস্ফুটিত হচ্ছে। এবার বলি, গৌড়ীয় নৃত্যে ভরত এবং পণ্ডিত শুভঙ্কর তিন প্রকার নর্তন পদ্ধতি উল্লেখ করেছেন: নৃত্য, নৃত্য এবং নাট্য। এবং এটি সম্পূর্ণ ঔড্র মাগধী প্রবৃত্তিকে অনুসরণ করে চলে। নৃত্য অর্থাৎ তাল, মান, ভাব অনুসারী অঙ্গ সঞ্চালন পদ্ধতি। আর নয়রি তৈত নৃত্য
অভিনয় প্রধান অঙ্গ সঞ্চালন পদ্ধতি, আর নাট্য হলো অঙ্গ সঞ্চালন পদ্ধতির সাথে বাক্যবিন্যাস, কাহিনীযুক্ত অভিনয়। আঙ্গিক, বাচিক বাচিক আহার্য এবং সাত্ত্বিক, এই 4 ধারার অভিনয় নৃত্য করা হয়। এবং আমাদের যে নৃত্যে বিভিন্ন দেবদাসের কথা পাওয়া যায়, সেই দেবদাসীদের নাম, তাদের অনেক টেরাকোটা ভাস্কর্যে যেমন উল্লেখ রয়েছে, তেমনি আমাদের শাস্ত্র গ্রন্থগুলোতে, আমাদের বাংলায় যে সমস্ত বড় বড় মন্দিরগুলো ছিল, যে মন্দিরগুলোতে প্রায় কয়েক হাজার দেবদাসীরা বসবাস করত, যারা মন্দিরে দেবতার সামনে নাচ গান পরিবেশন করত এবং গুরু শিষ্য পরম্পরায় তারা নৃত্য, গীত, বাদ্য শিক্ষা করত গুরুর কাছে, বা তাদের যে রসিকের কাছে তারা নাচ শিখতো। সেরকম একটা উল্লেখ রয়েছে বাণগড় প্রশস্তিতে। রাজা নয়পাল দেবের রাজত্বের সময়কালীন বাংলায় 12তলা শিবের মন্দিরে হাজার সংখ্যক দেবদাসীর নাচ গানের কথা পাওয়া যায়। এটিও মদনমোহন মন্দিরের টেরাকোটা ভাস্কর্য, যেখানে নর্তকীরা নাচ করছে, বাদ্য বাজাচ্ছে। কল্হনের রাজতরঙ্গিনীতে বাংলায় পুণ্ড্রবর্ধন নগরীতে কার্তিকের মন্দিরে কমলা নামে এক দেবদাসীর পরিচয় পাওয়া যায়, নর্তকী বা রমণী। সেই রমণীর নাচে রাজা জয়াপীর এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তিনি তাকে বিয়ে করে নিজ রাজ্যে নিয়ে গেছিলেন। এবং সেই নর্তকীর নাচ ছিল একদম ভরতের নাট্যশাস্ত্র নিয়ম শৃঙ্খলা অনুসারী। তিনি কার্তিকের মন্দিরে নাচ করছিলেন এবং সেই নর্তকীর নাচ বাংলায় হয়তো এতটাই জনপ্রিয় ছিল, বা সেই নর্তকীর কথা বাংলায় এতটাই প্রচলিত হয়েছিল যে আজও এখনো শুনতে পাওয়া যায় যে ভালো কইরা বাজাও রে ঠাকুয়া, সুন্দরী কমলা নাচে। এই ধরনের আমাদের লোকগানের মধ্যে বা লৌকিক ছড়ার মধ্যেও আমাদের প্রাচীন শাস্ত্রীয় রীতিনীতি ধারাগুলো আস্তে 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 প্রবাহিত হতে 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 আমরা আজ এখনকার সময়ে এসেও জানতে পারছি। তখনকার সময়ে যে নটনটিরা তারা নাচ গান করতো, অনেক নটির নাম পাওয়া যায়। গঙ্গানটের পুত্রবধূ বিদ্যুৎপ্রভা, নটি রত্নমালা, অম্বুবতী, নট শ্রীধরের নাম পাওয়া যায়। তারা নাচ গান চর্চা করতো, নাচ গান শিখতো, দেবতার সামনে নৃত্য পরিবেশন করতো। আর মনসা মঙ্গলে আমরা বেহুলার নাচের কথা পাই, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল, শিবমঙ্গল, কালিকা মঙ্গল, চৈতন্য মঙ্গল, এই যত মঙ্গল কাব্য রয়েছে বাংলার নাচ গান বাদ্য এগুলোর পরিচয় পাওয়া যায়। এটিও মদনমোহন মন্দিরে টেরাকোটা ভাস্কর্য। আচ্ছা, এবারে আসি রঙ্গমঞ্চ। রঙ্গমঞ্চটা ঠিক কি? মঞ্চ কথার অর্থ হলো মাচা বা উঁচু কোনো স্থান যেখানে এই নৃত্য, গীত, বাদ্য পরিবেশন করা হয়, যেটিকে রস্ট্রাম বা স্টেজ বা থিয়েটার বা অডিটোরিয়াম হলও বলা হয়ে থাকে। আর রঙ্গমঞ্চ বলতে যে মঞ্চের উপর নানান রকমের অঙ্গভঙ্গি, রঙ্গ, নৃত্য, নাট্য, তামাশা, কৌতুকপূর্ণ উৎসব অনুষ্ঠান পরিবেশন করা হয়। সেই মঞ্চ ঠিক কেমন ছিল বা এখন কেমন আছে, এই জিনিসগুলোই এখন এই বিষয়ে একটু এই এখন আলোচনা করব। রঙ্গমঞ্চকে অনেক জায়গায় আবার বলা হয়েছে নাট মন্দির, নাট মণ্ডপ, দেবসভা। অনেক ধরনের রঙ্গমঞ্চের পরিচয় পাওয়া যায় বাংলায়। অনেক ধরনের মঞ্চ পাওয়া যায়, দোল মঞ্চ, রাসমঞ্চ, তুলসী মঞ্চ এবং বিভিন্ন রীতির মঞ্চ পাওয়া যায়। মঞ্চগুলো বিভিন্ন রকমের আহ ইট, মাটি, কাঠ, বাঁশ, কলার গাছ দিয়েও তৈরি করা হতো। গ্রাম্য মঞ্চগুলি মূলত বাঁশের মাচার উপরে কখনো কলা গাছ দিয়েও তৈরি করা হতো, বা বাঁশের পাটাতন দিয়েও তৈরি করা হতো। এখনো হয়, এখনো গ্রামীণ যে খোলা মঞ্চগুলো হয় সেগুলোতে ওই বাঁশ দিয়েই ক্ষণস্থায়ী যে মঞ্চগুলো হয় সেগুলো বাঁশ দিয়েই তৈরি করা হয়। এই রঙ্গমঞ্চকে বর্তমানে আমরা গ্যালারি বা থিয়েটার হল বা প্রেক্ষাগৃহ বলি। পূর্বে এই ঘরকে পেখোয়া ঘরও বলা হতো।
নাট্যশাস্ত্রে বা আমাদের যে এই নাট্যশাস্ত্রে, ভরতের নাট্যশাস্ত্রে যে প্রাচীন গ্রন্থ বা নাট্যশালার যে সমস্ত আমরা প্রাচীন গ্রন্থগুলো পাই, সেই গ্রন্থে বলা হয়েছে যে এই নাট্যশালা বা নাট্যকলার উৎপত্তির একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, যে কিভাবে এই নাট্যকলাটা উৎপত্তি হয়েছে। ব্রহ্মার আদেশে বিশ্বকর্মা প্রথমে এই নাট্যশালা নির্মাণের কাজে হাত দেন বলে নাট্যশাস্ত্রে উল্লেখ রয়েছে, এবং সেই নির্মাণ বিধি তিনি আহ, বিশ্ব আহ, তিনি অর্থাৎ মানে বিশ্বকর্মা ভরতকে প্রদান করেন, এবং শিব তাণ্ডব নৃত্য দান করেছিলেন, আর পার্বতী লাস্য নৃত্য প্রদান করেছিলেন, আর বিষ্ণু দান করেছিলেন নাট্যকলা 4 রকমের পদ্ধতি। ভরত এই শিল্পকলাগুলি ভালোভাবে শিখে শিষ্যদের মধ্যে মর্তে প্রবর্তন করে নাট্যকলার ভান্ডার পূর্ণ করেছিলেন, এবং এগুলি সম্পূর্ণ শাস্ত্রের নিয়ম মেনেই তৈরি করা হয়ে থাকে এই নাট্য মঞ্চ বা রঙ্গমঞ্চগুলি। এবং ঠিক কোন কোন নিয়মগুলি মানা হয়, কোনো নাট্যমঞ্চ বা রঙ্গমঞ্চ যখন নির্মাণ করা হবে, প্রথমে তার আগে জমি নির্ধারণ করা হয়, যে ঠিক কোন ধরনের জমির উপর এই মঞ্চটা তৈরি করা হবে। কেন একটা রঙ্গমঞ্চ যখন তৈরি করা হবে, সেটি স্থায়িত্ব নির্ভর করে, এবং কোনো রকম কোনো হানি মানুষের না ঘটে, তার জন্য সঠিক ভূমি নির্ধারণ করাটা প্রয়োজন। কোনো পাহাড়ি বা নরম বা ঢালু ভূমি হলে হবে না, শক্ত এঁটেল মাটিযুক্ত ভূমি হতে হবে। তাই প্রথমে আগে ভূমি নির্বাচন করা হয়, তারপরে সেখানে স্থায়ী মণ্ডপ কিভাবে তৈরি করা হবে পরবর্তী কাজগুলো আস্তে আস্তে শুরু হয়। আর ক্ষণস্থায়ী মণ্ডপগুলো যখন তৈরি করা হয়, সেগুলোর ক্ষেত্রেও ভূমি পরীক্ষার পদ্ধতি রয়েছে। প্রথমে বাস্তুশাস্ত্র গণনা করা হয়, বা গণনা করে লাঙল দিয়ে মাটি কর্ষণ করে মাটি শোধন করে ভূমিটাকে আগে প্রথমে পরিষ্কার করা হয়, এবং কোন কোন ভূমি এই নাট্য মণ্ডপ বা রঙ্গমঞ্চ গঠনের জন্য উপযুক্ত হবে সেটা বলা হয়েছে, যে সম, স্থির, কঠিন, কৃষ্ণা মৃত্তিকা, শ্বেত, এই 5 রকমের ভূমি রঙ্গমঞ্চ গঠনের জন্য উপযুক্ত। এখানে একটা পাথরের গেট দেওয়া হয়েছে, বিষ্ণুপুরে মাকড়া পাথরের গেট বা খিলান বা প্রবেশ দুয়ার, যে প্রবেশ দুয়ার দিয়ে যখন রাজা মহারাজারা যেতেন এবং কোনো উৎসব অনুষ্ঠান হতো, তখন ওই প্রবেশ দুয়ারের 2 দিকে যে সুন্দর জায়গা রয়েছে, ওখানে নর্তকী বা গীত বাদ্যকাররা বসে ওখানে নৃত্য গীত বাদ্য পরিবেশন করতে পারতো, এরকম জায়গা রয়েছে। এই গেটগুলো দিয়ে যখন কোনো রাজার অতিথি প্রবেশ করত, তখন তাদেরকে অভ্যর্থনা জানানো হতো নৃত্য গীত বাদ্যের মাধ্যমে। এরপর আসে ভরতের নাট্যশাস্ত্র গ্রন্থে 3 রকম রঙ্গমঞ্চের কথা বলা রয়েছে, যে ত্রিকোণ, চতুষ্কোণ এবং সমচতুষ্কোণ, ত্রস্য, চতুরস্র, বিকৃষ্ট। এখানে 3 রকম রঙ্গমঞ্চের চিত্র দেওয়া হলো, এই যে ত্রস্য, চতুরস্র, আর এটা বিকৃষ্ট মঞ্চ। ভরত বলেছেন যে 64 হাত দীর্ঘ, 32 হাত প্রস্থযুক্ত যে রঙ্গমঞ্চ, এটাই মর্তের রঙ্গমঞ্চ, এবং মর্তবাসীর জন্য এই রঙ্গমঞ্চটাই সব থেকে শ্রেষ্ঠ। আর এটা হলো সাধারণ মানুষের দৃষ্টি মঞ্চে যেখানে রঙ্গমঞ্চে যে জায়গায় নৃত্য গীত বাদ্য পরিবেশন করা হবে, সেখান থেকে দর্শকরা সুন্দরভাবে সেই দৃশ্য উপভোগ করতে পারবে, শুনতে পারবে, তারা আনন্দিত হবে। কিন্তু এর থেকে বড় রঙ্গমঞ্চ যেটি বিকৃষ্ট মঞ্চ, সেক্ষেত্রে আহ সেটি দেবতাদের জন্য তৈরি এই মঞ্চ, এবং সেক্ষেত্রে সাধারণ মানুষের এই নৃত্য গীত বাদ্য পরিবেশনের শোনার ক্ষেত্রে বা দর্শনের ক্ষেত্রে খুব একটা শ্রুতিমধুর হবে না। আর ত্রস্য যে মণ্ডপ, এটি ছোট মণ্ডপ বলা হয়েছে। বড় মণ্ডপ, বড় চতুষ্কোণ দেবতার জন্য 108 হাত দীর্ঘ হয়, আর ছোট চতুষ্কোণ সাধারণ লোকের জন্য 32 হাত দীর্ঘ হয়। আমরা বিজয়গুপ্তের মনসা মঙ্গলেও বেহুলার দেবসভায় নাচ গানের কথা পাই, যে বসিয়াছেন মহাদেব সঙ্গে ভূতগণ, মৃদঙ্গেতে ঘা দিয়া আরম্ভ কীর্তন, শোকে উপবাসে বেহুলার রাগ নহে ঢিল, উচ্চ স্বরে গাহে গীত যেমন কোকিল, মুখে গীত গায় বেহুলা, পায়ে ধরে তাল, মধুর মৃদঙ্গ বাজে শুনিতে রসাল। অর্থাৎ বেহুলা যে
সে নাচ গানে যে কত পরিপাটি ছিল, এবং তিনি যখন তার স্বামীর প্রাণ ভিক্ষায় দেবসভায় গিয়েছিলেন, দেবসভায় গিয়ে নাচ করেছিলেন, সেই নাচের চিত্র আমরা মনসা মঙ্গলে পাই। এবার আসি, আহ এই যে রঙ্গমঞ্চ, রঙ্গমঞ্চ আহ, তৈরি হওয়ার আগে প্রথমে যেমন আমরা ঠিক নতুন বাড়ি করার আগে, নতুন বাড়ির ভিত্তিপ্রস্তর তৈরি হওয়ার আগে প্রথমে আমরা পুজো করি, মাটির নিচে ঘট স্থাপন করি, বিভিন্ন ধরনের ফুল, উপাচার, ঘি, পায়েস এই সমস্ত দিয়ে আমরা পুরোহিত ডেকে পুজো অর্চনা করি, তারপরে আমরা ওই বাড়ির ভিতটাকে তৈরি করি। ঠিক একই রকম ভাবে যখন কোনো রঙ্গমঞ্চ তৈরি করা হতো, ঠিক তখনও সেই একই রকম ভাবে পুরোহিত আচার্যদের দ্বারা ওখানে গৃহস্থাপন বা ভিত্তি প্রস্তর স্থাপন করার পূর্বে আগে পুজো করা হয়। বিভিন্ন ফুল উপাচারে সহযোগে মৃদঙ্গ, শঙ্খ, ঘন্টা, ধ্বনি, দুন্দুভি, বিভিন্ন ধরনের বাদ্য সহযোগে ওখানে আগে পুজো করা হবে, তারপরে ওখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, এবং এরপরে একে একে দেওয়াল, স্তম্ভ এই সমস্ত কিছু স্থাপন হয়, এবং আস্তে আস্তে নাটমণ্ডপটা পরবর্তী পুরো গঠনটা সম্পন্ন হয়। এবং এই নাটমণ্ডপ গঠনের ক্ষেত্রে রাজাদের সময় বিভিন্ন রকমের বিভাগ ছিল, যে রাজারা তো আর সাধারণ মানুষদের সঙ্গে বসতে পারবে না, তারা আলাদা একটা জায়গায় বসবে, ব্রাহ্মণরা একটা আলাদা জায়গায় বসবে, তার জন্য প্রত্যেকের আলাদা আলাদা জায়গা নির্ধারণ করা ছিল। ব্রাহ্মণদের জায়গা যেখানে তারা আহ বসবে সেখানে সাদা স্তম্ভ, এবং বৈশ্যরা যেখানে বসবে সেখানে স্তম্ভ আলাদা, এইরকম বিভিন্ন রকমের রং দিয়ে দিয়ে স্তম্ভগুলোকে চিহ্নিত করা থাকতো। বৈশ্য এবং শূদ্র এবং ক্ষত্রিয়দের স্তম্ভ, এই যে স্তম্ভগুলো যে তৈরি করা হতো, সেই স্তম্ভের নিচে সোনা, লোহা, তামা, রূপা এই ধরনের মূল্যবান ধাতু ওখানে দেওয়া হতো, এটাকে শুভ মানা হতো। ক্ষত্রিয়দের জন্য লাল রঙের থাম বা স্তম্ভ নির্মাণ করা হতো, বৈশ্যদের স্তম্ভ উত্তর পশ্চিম দিকে হলুদ রং দিয়ে চিহ্নিত করা থাকতো, আর শূদ্রদের জন্য উত্তর পূর্ব দিকে নীল রঙের থাম বানানো হতো। এখানে একটা মন্দিরের চিত্র দেওয়া হয়েছে, এটা অনন্ত বাসুদেব মন্দির, আর একটা এদিকে হংসেশ্বরী মন্দির। হংসেশ্বরী মন্দিরের টেরাকোটা ভাস্কর্য, অনন্ত অনন্ত বাসুদেব মন্দিরে টেরাকোটা ভাস্কর্য এখানে দেওয়া হলো, যেখানে নর্তকীরা নাচ করছে, বাদ্য বাজাচ্ছে। আর এই মঞ্চ বানানোর সময় ভূমি যখন নির্ধারণ করা হয়, তখন রঙ্গপীঠ কোথায় হবে, আর রঙ্গশীর্ষ কিভাবে হবে, নেপথ্য গৃহ কোথায় হবে, এগুলো আলাদা আলাদা সব বিভাগ করা হয়। মূল মূল যে ভূমি, সেই ভূমি দুই ভাগে ভাগ করা হয়। সামনের ভাগ হবে রঙ্গপীঠ, এবং পেছনের ভাগ আবার অর্ধেক ভাগ করে সেখানে রঙ্গশীর্ষ, এবং তার পেছনে থাকে নেপথ্য গৃহ। এবং যে রঙ্গপীঠ, সেই রঙ্গপীঠের দুই দিকে থাকে মত্তবারণী, আমি পরবর্তী ছবি দেখাচ্ছি। মত্তবারণীতে বসে যেখানে বাদকরা বাদ্য বাজায়। সঙ্গীত দামোদর গ্রন্থে বলা হয়েছে যে এই গান, নৃত্যনাট্য, নাটক অনুষ্ঠিত হওয়ার জন্য প্রায় 20 হাত চওড়া রঙ্গমঞ্চের প্রয়োজন, এবং এই রঙ্গমঞ্চ অতি সুন্দর, মনোহর হতে হবে, এবং নানান রকমের রঙিন পতাকা মঞ্চের চারিদিকে লাগাতে হবে, যেখানে মঞ্চের শোভা বৃদ্ধি হবে। এমনকি যে বাঁশ দ্বারা মঞ্চ গঠিত হবে, সেই বাঁশের গায়ে প্রথমে সাদা, তারপরে নীল, পরে হলুদ, এরপর লাল, নানান রকমের রং মিশ্রিত পতাকা দিয়ে চিত্রিত করা হবে। এবং যারা অভিনয় করবেন তারা অত্যন্ত সুন্দর সাজ পোশাক অলংকারে পরিহিতা হয়ে তারা সঙ্গীত, নৃত্য, গীত পরিবেশন করবেন বা অভিনয় পরিবেশন করবেন। এবং নায়ক সর্বদা পূর্ব দিকে মুখ করে কথা বলবেন, আর নারীরা পশ্চিম দিকে মুখ করে গান করবেন, অর্থাৎ নায়ক নায়িকা পরস্পর মুখোমুখি থেকে গান করবেন। রঙ্গমঞ্চের পেছনের দিকে থাকবে যবনিকা বা পর্দা, এবং এই পর্দাগুলোর আবার বিভিন্ন রকমের রং থাকে, যেগুলো যখন কোনো দৃশ্য অভিনয় করা হয় এবং সেই অভিনয় আরো প্রস্ফুটিত করার জন্য বা অভিনয়ের সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য বিভিন্ন রকমের রঙিন পর্দা ব্যবহার করা হয়। এখানে একটি নাট মণ্ডপের ছবি দেওয়া হয়েছে, যেটি মল্লারপুর, ময়ূরেশ্বর, বীরভূমে একটি মন্দিরের
নাটমণ্ডপ, যেখানে চালা রীতির অনেক মন্দির রয়েছে, সেই মন্দিরের মাঝে রয়েছে এই নাটমণ্ডপ, আয়তাকার এই নাটমণ্ডপটি। এখন বলবো যে মন্দিরে এই যে রঙ্গমঞ্চ, ঠিক কি ধরনের জিনিসপত্র দিয়ে গৌড়ের রঙ্গমঞ্চ গঠন হবে সেগুলো কখনো গৌড়ের রাজারা তাদের ইচ্ছে মতো তৈরি করত। সেখানে রাজারা পাথরের কখনো মন্দির বানাতো, কখনো আবার পোড়া ইট দিয়ে মন্দির বানাতো এবং তার সাথে রঙ্গমঞ্চ বানাতো। জমিদাররা কখনো পাথর এবং কখনো বা পোড়া ইট, চুন, সুরকি এগুলো দিয়ে তৈরি করত। আবার গ্রামীণ যে মঞ্চগুলো হতো সেগুলো কাঠ, বাঁশ, কখনো বা পোড়া ইট, চুন, সুরকি দিয়েও তৈরি হতো। এবং এই যে চুন সুরকি দিয়ে তৈরি করা হতো, দেওয়ালটা হতে হবে মসৃণ এবং সেই দেওয়ালে বিভিন্ন রকমের চিত্র অঙ্কিত থাকবে। পাথরের কোথাও আবার পাথরের বেদির উপরে আবার থরে থরে পাথর সাজিয়ে, যেমন বাঁকুড়া বিষ্ণুপুরে লক্ষ্য করা যায় যে পাথরের উপরে পাথর সাজিয়ে সাজিয়ে মন্দির এবং তার রঙ্গমঞ্চ তৈরি করা হয়েছে, যেগুলো অনেক রঙ্গমঞ্চ বর্তমানে নষ্ট, যেগুলো উদ্ধার করা হয়েছে, যেগুলো আবিষ্কার করা হয়েছে, কিন্তু সেই মঞ্চগুলো অনেক ক্ষেত্রেই নষ্ট হয়ে গেছে। কিছু কিছু মঞ্চ এখনো সুন্দর আছে। মঞ্চের গায়ে থাকবে সুন্দর পঙ্খের কাজ, নানান পুরাণ মহাকাব্যের কাহিনী। কোথাও আবার পাথরের বেদির ওপর ইটের স্তম্ভ দেখা যায় এবং পোড়ামাটির অলঙ্করণ, চুন সুরকির প্রলেপ, সুন্দর বিভিন্ন রকমের নকশা, কাঠের বিভিন্ন দারুশিল্প, পুতুল, বাঘ, সিংহের মূর্তি, নকশা, এরকম বিভিন্ন ধরনের নকশা করা থাকবে, যাতে করে ওই মঞ্চটা খুব দেখতেও সুন্দর হবে এবং মঞ্চে যারা অভিনয় করবেন সেই অভিনয়টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এবং মঞ্চে রঙ্গশির মানে রঙ্গপীঠের ওপরের দিকে থাকে, পেছনের দিকে থাকে রঙ্গশীর্ষ, এবং সেই রঙ্গশীর্ষে প্রাচীন মঞ্চের ওপরের দিকে অর্থাৎ রঙ্গশিরের দিকে থাকে মূল্যবান পাথর, প্রবাল, হিরে বসানো। আর এখানে একটা মন্দির, জোড় বাংলা মন্দির দেওয়া হলো, এই যে মন্দিরের গায়ে অসংখ্য টেরাকোটার ভাস্কর্য রয়েছে। এই জোড় বাংলা মন্দিরেরই একটা টেরাকোটা এখানে ভাস্কর্য, যেখানে বাদ্যকার বাদ্য বাজাচ্ছে, আরেকজন বাঁশি বাজাচ্ছে। দেবতার ঠিক আমাদের যেমন ভাবে আমরা গৃহপ্রবেশ করি, অনুষ্ঠান করি, সেই একই রকম ভাবে রঙ্গমঞ্চ যখন কাজ সম্পন্ন হবে, যখন রঙ্গমঞ্চের উদ্বোধন হবে, বা তখন ঠিক গৃহপ্রবেশের মতো করে যেমন আমরা নতুন বাড়ি গৃহপ্রবেশের সময় পুরোহিত বা আচার্যকে ডেকে অনুষ্ঠান করি, পুজো শুভ অনুষ্ঠান করি, ঠিক একই রকম ভাবে রঙ্গমঞ্চেরও শুভ অনুষ্ঠান করতে হবে, যেটা একদম শাস্ত্রের নিয়ম মেনেই বলা রয়েছে। রঙ্গমঞ্চ গঠনের ক্ষেত্রে 4 রকম বিভাগ রয়েছে। রঙ্গপীঠ হলো তার প্রধান অংশ, যেখানে শিল্পীরা নাচ, গান, নাটক, অভিনয় করে, এই অংশটি হলো রঙ্গপীঠ। তারপরে রয়েছে রঙ্গশীর্ষ, তারপরে থাকে নেপথ্য গৃহ। আর রঙ্গপীঠের দুই দিকে থাকে মত্তবারণী, যেখানে শিল্পীরা বসে, আহ বাদকরা বসে বাদ্য বাজায়। এখানে আরেকটা খোলা মঞ্চ, গ্রামীণ মঞ্চের ছবি দেওয়া হয়েছে, যেটা যে গ্রামীণ মঞ্চগুলো সাধারণত 3 দিক খোলা হয়। সামনে মঞ্চ থাকে, পেছনে থাকে নেপথ্য গৃহ, এবং নেপথ্য গৃহ থেকে মঞ্চে প্রবেশের জন্য সবসময় 2টি করে দ্বার থাকে। পাশে একটা গ্রামীণ যাত্রাপালার দৃশ্য দেওয়া হলো, যেখানে দর্শকরা সামনে বসে আছে, মাঝে শিল্পীরা অভিনয় করছে রঙ্গপীঠে, এবং দুই দিকে মত্তবারণী রয়েছে, যেখানে বাদকরা বসে বাদ্য বাজাচ্ছে। এবং বাদকরা যেভাবে তারা বাদ্য বাজাবে বা তাল দেবে, শিল্পীদের বা অভিনেতাদের সেই বাদ্যটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তাল যেন কোনোভাবে ভঙ্গ না হয় সেটা সবসময় তারা খেয়াল রাখবেন। তাল ভঙ্গ শাস্ত্রে খুব বড় একটা অপরাধ বলেও দেখা হয়েছে।
রঙ্গশীর্ষ হলো শিল্পীদের বিশ্রামের একটা জায়গা। এই যে রঙ্গপীঠের পরে থাকে রঙ্গশীর্ষ। এখানে অনেক সময় যখন রঙ্গপীঠে শিল্পীরা অভিনয় করেন তখন অনেক সময় বাদ্যকাররা এখানে বসেও বাদ্য বাজায়, বা কখনো এখানে শিল্পীরা বিশ্রামও নেয়। এবং রঙ্গশীর্ষের পেছনে থাকে নেপথ্য গৃহ, যেখানে শিল্পীরা সাজসজ্জা করেন। রঙ্গমঞ্চের পিঠ হবে আদর্শ, এবং সেখানে মৎস্য বা কুর্মের মতো হলে হবে না। আর গ্রাম্য খোলা মঞ্চগুলো তো বাঁশ, কদলি, কাঠ এগুলো দিয়ে তৈরি হয়। ঘনরামের ধর্মমঙ্গল কাব্যে উল্লেখ রয়েছে যে, সাজাই কদলি মঞ্চে কাটারি পাতিয়ে সঞ্চে ভর দিয়া এলো ধর্ম বাটে। এখানে ধর্মের পূজা বা গাজনের সময় যে মঞ্চগুলো তৈরি করা হতো, সেখানে কলা গাছ দিয়ে মঞ্চ তৈরি করা হতো, বাঁশের উপর কলা গাছ দিয়ে বা বাঁশের উপর বাঁশের পাটাতন দিয়ে মঞ্চগুলো তৈরি করা হতো। গ্রামের মানুষরা এমনকি গ্রামীণ চণ্ডী মণ্ডপ, দুর্গা মণ্ডপ বা শীতলা মণ্ডপেও বসে যাত্রাপালা, কীর্তনপালা, নাটক, রামায়ণ পালা এগুলো শুনতো, যেগুলোকে সমাজ মণ্ডলও বলা হতো। অনেক সময় যে জমিদার বাড়িগুলোতে খোলা দালান থাকতো, সেই বাড়ির মাঝখানে খোলা যে দালান অংশটা, সেই দালান অংশেও নাচের আসর বসতো বা পালা গানের আসর বসতো। বাংলার মন্দিরগুলির নাট্যমঞ্চের গঠন প্রণালী বিভিন্ন রকমের হয়। মঞ্চের বাইরে কখনো বাইরের আকার, কখনো দেউল বা সুউচ্চ শিখরীতি, কখনো চালা সদৃশ্য, অনেকটা বাংলার ওই কুঁড়ে ঘরের মতো। গ্রামীণ আগে যে কুঁড়ে ঘরগুলো ছিল এখন তো আর দেখাই যায় না। কখনো বা সমতল ছাদ সদৃশ্য দোল মঞ্চ, কখনো তুলসী মঞ্চ, কখনো বা রত্ন বিশিষ্ট শিখরও দেখা যায়। আবার রথের আকারে দোল মঞ্চ বা রথমঞ্চ গড়া হয়। কোথাও দেউল আকৃতির মঞ্চ লক্ষ্য করা যায়, যেখানে দুটি বিভাগ রয়েছে, রেখ দেউল এবং পীড় দেউল, পীড় রীতির দেউল। সমান্তরাল চতুষ্কোণ স্তরে সমষ্টিযুক্ত ছাদ, প্রত্যেক স্তর একে অপরের সঙ্গে অন্তঃসন্নিবিষ্ট এক প্রকার দোলমঞ্চ রয়েছে। এই দোলমঞ্চে আবার কয়েকটি রয়েছে যেগুলি চালা রীতি, দালান রীতি, রত্ন মন্দির, যেমন একরত্ন, পঞ্চরত্ন, সপ্তরত্ন, এমনকি 25 রত্ন পর্যন্ত মন্দির বাংলায় পাওয়া যায়। একচালা, দোচালা, দোচালা, চারচালা, আটচালা, 12 চালার রঙ্গমঞ্চ, মন্দির, মঞ্চ পাওয়া যায়। অনেক মন্দির, এখানে একটি রেখ দেউল, সুন্দরবনের জটার দেউল, এটি একটি দেউল রীতির মন্দির। এছাড়াও রয়েছে কান্তনগরে কান্তজিউর মন্দির, বাঁকুড়ার একতেশ্বর মন্দির, সিদ্ধেশ্বর মন্দির, শ্যামরায় মন্দির, জোড় বাংলা মন্দির, রাসমঞ্চ, এরকম বিভিন্ন ধরনের মন্দির রয়েছে, যেগুলো রত্ন, কোনোটা চারচালা, কোনোটা আটচালা, কোনোটা 12 চালা, এরকম বিভিন্ন মন্দির রয়েছে। এবং সেই প্রত্যেকটি মন্দিরের গায়ে টেরাকোটা ভাস্কর্যগুলোই আজকের গৌড়ীয় সঙ্গীতের একদম জীবন্ত প্রমাণ। এখানে মঞ্চের কয়েকটি বিভাগ দেওয়া হলো, যে রাসমঞ্চ চতুর্ভুজ হয়, অষ্টভুজ হয়। আর দোল মঞ্চ, দোল মঞ্চের আবার কয়েকটি বিভাগ রয়েছে, চালা রীতি, রত্নমন্দির, দালান। চালা অর্থাৎ দোচালা, চারচালা, আটচালা, 12 চালা। আর রত্নমন্দির একরত্ন, নবরত্ন, পঞ্চরত্ন, সপ্তরত্ন, একাদশ রত্ন। আবার তুলসী মঞ্চ রয়েছে, যে মঞ্চগুলিতে একসময় গীত, বাদ্য, নৃত্য, নাট্য, অভিনয় হতো, পালাগান হতো। সময়ের সাথে সাথে অনেক মঞ্চ নষ্ট হয়ে গিয়েছে, আবার অনেক বহিঃশত্রু আক্রমণে সেগুলো ধ্বংস হয়েছে। এখানে আরেকটি মন্দির, যেটি অষ্টম থেকে নবম শতাব্দীর বর্ধমানের বরাকর মন্দির বা বেগুনিয়া মন্দির। এটিও একটি আহ দেউল রীতির মন্দির। চৈতন্য ভাগবতে পাই বিধর্মীদের হাতে কিভাবে বাংলার তথা গৌড়ের যে সমস্ত মন্দিরগুলো ধ্বংস হয়েছিল, মন্দির, দেবতা মূর্তি সব ভাঙচুর হয়েছিল। যে হুসেন শাহ সর্ব উড়িষ্যা দেশে দেব মূর্তি ভাঙিলে দেউল বিশেষে। এইরকম অনেক মন্দির এবং তার রঙ্গমঞ্চ সবকিছুই প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। সেগুলো আমাদের এই সমস্ত প্রাচীন মহাজনদের যে গ্রন্থগুলো রয়েছে তাতে আমরা লক্ষ্য করি।
মঞ্চের অবস্থান মন্দিরের কোন দিকে হবে, অর্থাৎ রঙ্গমঞ্চ মন্দিরের ঠিক কোন দিকে হবে, সেটাও অবশ্যই শাস্ত্রের নিয়ম মেনে তৈরি করা হয়। এবং তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তো আগেই বলেছি এই ধরনের। এবং সেই মঞ্চটা মন্দিরের সঙ্গে সবসময় সরল রেখায় তৈরি করা হয়, যাতে করে দেবতার সম্মুখে নটীরা বা অভিনেতারা তাদের অভিনয় বা নৃত্য, নাট্য, গীত পরিবেশন করতে পারে। সর্বদা নাট মন্দির এবং গর্ভগৃহ একই সরল রেখায় হয়। এখানে একটা মন্দিরের ছবি দেওয়া হলো, যেটা গোকুলচাঁদ মন্দির। সম্পূর্ণ পাথরের এই মন্দিরটা, এবং মন্দিরের সামনেই রয়েছে দ্বিতল নাট মন্দির, যেটার কারুকার্য এখনো কিছু কিছু লক্ষ্য করা যায়। তবে দোতলা হলেও এর ওপরের তলার ছাদটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, এখন শুধু এই নিচের অংশটিই রয়েছে। এটিও বাঁকুড়ার গোকুলচাঁদ মন্দির, বাঁকুড়ার একটি মন্দির। আর এর দিকে রয়েছে এটা আদিনাথ মন্দির, যেটা আদিনা মসজিদ এখন। সেই আদিনাথ মন্দির বা আদিনা মসজিদের গায়ে কিছু কিছু ভাস্কর্য লক্ষ্য করা যায়, যেমন নৃত্যরত গণেশ, নর্তকী। এবং এই যে দেবসভা, দেবতার সভায়ও যেমন নাচ গান হতো, তেমনি রাজাদের সভাগৃহেও নাচ গান হতো। সেই সভাগৃহগুলো কখনো পাথর দিয়ে বা কখনো ইট পোড়ামাটি দিয়েও তৈরি করা হতো। এবং সেখানেও শাস্ত্রের নিয়ম মেনে সেই সভাগৃহগুলো সুন্দর করে কারুকার্য করা হতো। সেখানে বিভিন্ন ধরনের আলোক 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 বলতে তখনকার সময় বিভিন্ন ধরনের পাথর, হিরে, মুক্তো, প্রবাল এগুলো দিয়ে আলোকিত করার ব্যবস্থা করা হতো। এবং সেখানে বিভিন্ন ধরনের ভাস্কর্য থাকতো, বাঘ, সিংহ, পুতুল, টেরাকোটা ভাস্কর্য, নর্তকীর ভাস্কর্য এগুলো থাকতো। নাটমঞ্চে দর্শকদের বসার জন্য নির্দিষ্ট আসন থাকে, যেখানে উম রাজারা একই সঙ্গে প্রজাদের সাথে বসতে পারে না। প্রত্যেকের জন্য আলাদা আলাদা বসার আসন থাকে, যেটা আগেও বলেছি যে স্তম্ভ দ্বারা সেই বসার আসনগুলো নির্ধারিত হতো। এখানে একটা মদনমোহন মন্দিরের সামনে এই যে চালা রীতির যে নাট মণ্ডপটা, যেটা এখনো খুব সুন্দরভাবে রয়েছে, পোড়া ইট দিয়ে তৈরি, এই নাট মণ্ডপটার একদম মন্দিরের সামনেই রয়েছে। যে সরল রেখায় যে নাট মণ্ডপ, মন্দিরের সামনে যে নাট মণ্ডপ বা রঙ্গমঞ্চ গুলো তৈরির কথা বলা রয়েছে, ঠিক একই রকম ভাবে এখানে নাট মণ্ডপ রয়েছে। পাশে রয়েছে জোড় বাংলা মন্দিরের খিলানের টেরাকোটা, যেখানে টেরাকোটার ভাস্কর্য গুলো রয়েছে। এই যে মন্দিরের গায়ে যে টেরাকোটা ভাস্কর্য বা নাট মন্দিরের গায়ে টেরাকোটার ভাস্কর্যের কথা বলা রয়েছে, শাস্ত্রেও একই রকম ভাবে বলা রয়েছে যে প্রত্যেকটা প্রত্যেকটা যে মণ্ডপ বা মঞ্চ হবে, তার যে স্তম্ভগুলো হবে বা তার যে ভেতরের আম, রঙ্গশির, রঙ্গপীঠ, এই অংশগুলো সবই সুন্দর টেরাকোটার ভাস্কর্য থাকবে, বিভিন্ন ধরনের চিত্র, ফুল, লতাপাতা চিত্র থাকবে। শাস্ত্রের সঙ্গে এবং এই আমাদের যে স্থাপত্য ভাস্কর্যগুলো রয়েছে তার যে সম্পূর্ণ মিল রয়েছে, এবং তার উপর নির্ভর করেই আমাদের গৌড়ীয় সঙ্গীতটা আজ এতটা সবার সামনে আমরা উপস্থাপন করতে পেরেছি। আবার বাংলার এই হারিয়ে যাওয়া ঐতিহ্যটাকে আমরা ফিরিয়ে আনার চেষ্টা করছি। এটা একটি নহবতখানা, যেটা মদনমোহন মন্দিরের ঠিক প্রবেশের আগে নহবতখানা। নহবতখানায় আগে রাজারা বা যখন কোনো উম, বাইরের কোনো অতিথিরা যখন আসতো, তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য এই নহবতখানায় নাচ গানের আসর বসতো। নহবতখানা প্রবেশের ঠিক এই যে দুয়ারের প্রবেশ দুয়ারের ঠিক দুই পাশে, যেখানে বাদ্যকাররা বসে বাদ্য বাজাতে পারতো, গান করতো এবং অতিথিদের অভ্যর্থনা জানাতো। গৌড়ের রঙ্গমঞ্চে শিল্পীরা প্রবেশ করবে, এবং সেই প্রবেশ কোন দিক দিয়ে প্রবেশ করবে রঙ্গমঞ্চে, সেটাও শাস্ত্রে বলা রয়েছে। নাট্যশাস্ত্রে ভরত গৌড়ের অড্রমাগধী প্রভৃতির ক্ষেত্রে বলেছেন যে দক্ষিণ দিক দিয়ে তারা রঙ্গমঞ্চে প্রবেশ করবে। আবার যখন তারা মঞ্চ পরিক্রমা করবে, তখন উত্তর উত্তর থেকে তারা দক্ষিণের দিকে মঞ্চকে প্রদক্ষিণ করবে। এখানে এই শ্লোকের নাট্যশাস্ত্র শ্লোকের সম্পূর্ণভাবে একদম উল্লেখ রয়েছে। নিচে একটি মদনমোহন মন্দির টেরাকোটা ভাস্কর্য, যেখানে বাদ্যকাররা বাদ্য বাজাচ্ছে, নর্তকীরা নাচ করছে। এটি হলো রঙ্গমঞ্চ।
খুব বাংলার পর্যটন শিল্পের ক্ষেত্রেও খুব জনপ্রিয় একটা জায়গা, প্রায় সকলেই চেনে বাঁকুড়া বিষ্ণুপুরের এই রাসমঞ্চ, যেখানে মল্ল রাজারা তাদের নির্দিষ্ট যে যখন কোনো অনুষ্ঠান হতো সেখানে নর্তকীদের নাচ হতো, নাচ গান কীর্তন এই সমস্ত কিছু হতো। বিষ্ণুপুরে এই রাসমঞ্চ নির্মাণ করেছিলেন রাজা বীর হাম্বির আনুমানিক প্রায় 1600 শতকে, এবং এই ধরনের রঙ্গমঞ্চ ভারতবর্ষে আর সেরকম দেখা যায় না, কেননা এর যে রঙ্গমঞ্চের উপরে যে চূড়াটা অনেকটা পিরামিড সদৃশ্য, ইটের উপর ইট স্তরে স্তরে সাজিয়ে এটি তৈরি করা হয়েছে। আর মূল চূড়াকে ঘিরে চতুর্দিকে চালা রীতির কিছু ছাদ রয়েছে, এবং এই মন্দিরের চারিদিকে অনেক থাম বা খিলান রয়েছে, যে খিলানগুলিতে অনেক সুন্দর সুন্দর টেরাকোটার ভাস্কর্য ছিল, যেগুলি অনেকটাই নষ্ট হয়ে গেছে। আর আমি চেষ্টা করেছি কয়েকটা দুই একটা টেরাকোটা ভাস্কর্য ক্যামেরা বন্দি করার, সেটাই এখানে দিয়েছি। এই যে একটি নর্তকী এখানে নাচ করতে করতে বীণা বাজাচ্ছে, আরেকজন নর্তকী নাচ করছে, বীণা বাদনরত মূর্তি। কেন সময়ের সাথে সাথে এগুলো প্রাকৃতিক দুর্যোগ বা বহিঃশত্রুর আক্রমণ অনেক ক্ষেত্রেই আহ এই আমাদের টেরাকোটা ভাস্কর্যগুলো সব নষ্ট হয়ে গেছে, প্রাকৃতিক বিপর্যয়ে মাটি টেরাকোটা ভাস্কর্য, তো এগুলো অনেক নষ্ট হয়ে যাওয়ার জন্য আমরা অনেক স্থাপত্য ভাস্কর্য আমাদের ইতিহাস হারিয়ে ফেলেছি। কিছু কিছু যেটুকু টিকে আছে সেই ছবিগুলোই এখন আজ আমরা দেখতে পাই। এবং শাস্ত্রে যে বলা রয়েছে পোড়ামাটির ভাস্কর্যগুলো প্রত্যেকটা খিলানে থাকবে, এবং এখানেও তাই রয়েছে, কিছু কিছু রয়েছে পদ্ম ফুলের মোটিভ রয়েছে, এবং মাকড়া পাথরের উপর বানানো রয়েছে, যে পাথরের বেদির ওপর রঙ্গমঞ্চ বানানোর কথা বলা হয়েছে। রাজাদের বিশেষ করে রাজাদের যে রঙ্গমঞ্চগুলো হয় সেগুলো রঙ্গমঞ্চ বা মন্দির সেগুলো বেশিরভাগ পাথর দিয়েই বানানো হয়। সাধারণ মানুষদের রঙ্গমঞ্চগুলো ওই ইট বা ইট দিয়ে, কখনো বা বাঁশ দিয়ে, মাটি দিয়ে তৈরি করা হতো। অনেক মণ্ডপ আবার গুহা সদৃশ হয়। যখন চর্যাপদের কথা উল্লেখ করলে দেখা যায় যে চর্যাপদের সময় যে বৌদ্ধ বিহারগুলোর কথা আমরা পাই, যেমন পাহাড়পুর বৌদ্ধ বিহার, ভাসু বিহার, শালবন বৌদ্ধ বিহার, এই সমস্ত বৌদ্ধ বিহারগুলো সবই প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। যেগুলি মাটি খননের ফলে আবিষ্কার হয়েছে সেগুলি কিছু কিছু নাট মন্দির বা রঙ্গমঞ্চ সদৃশ্য কিছু লক্ষ্য করা গিয়েছে, যেগুলোতে কিছু টেরাকোটার ভাস্কর্যও রয়েছে। প্রত্যেকটা বিহারের মধ্যেই একটি মূল নাট মন্দির ছিল এবং মন্দিরের সঙ্গে রঙ্গমঞ্চও ছিল, যেগুলো অর্ধেক প্রায় প্রায় নষ্ট হয়ে গিয়েছে। এটা পাহাড়পুর বৌদ্ধ বিহার, এবং সেখানে নর্তকের একটি টেরাকোটা ভাস্কর্য পাওয়া গিয়েছে। বাংলাদেশের ঢাকা মিউজিয়ামে রয়েছে এই ভাস্কর্যটি। পাহাড়পুর এই বিহারটি মাঝ বরাবর বা কেন্দ্রস্থলে একটি বড় মন্দির ছিল, এবং ত্রিতল বিশিষ্ট এই মন্দির ত্রিতল বর্গাকৃতির অংশের প্রতি প্রাচীরের সামনে নাট মন্দির এবং মণ্ডপ ছিল, 4টি মণ্ডপ ছিল, তাতে দেবতার মূর্তিও ছিল। অষ্টম শতকে এই অষ্টম থেকে নবম শতকের মাঝামাঝি সময়ে এই বৌদ্ধ বিহারটি নির্মাণ হয়েছিল। চর্যাপদের সময়ও যে নৃত্য গীত নাটক কত আহ, বহুল প্রচলিত ছিল, এবং যে যে ডোম রমণীরা নাচ গান করতো তারও অনেক কথা উল্লেখ পাই। পটমঞ্জরির আগে বীণাপাদের একটি পদে তন্ত্রী বীণার কথা পাই, যেটি নাম হলো হেরু বীণা, এবং সেটি লাউ দিয়ে তৈরি করা হয়েছিল। এবং এই বীণা তন্ত্রীর বীণার সাথে গান্ধারী দেবী নাচ করছেন সে কথা একটি শ্লোকে আমরা পাই, এবং সেখানে বৌদ্ধ নাটকের কথাও পাই। পটমঞ্জরির আগে সুজলাও শশী লাগেলি তান্তি, অনহা দান্ডি একি কি অত অবধূতি, তারপরে বাজই অলসহি হেরুও বিনা নাচন্তি বাজিল গান্তি দেবী বুদ্ধ নাটক বিষমা হয়। এই যে নাটক, নাচ গান, বাদ্য, এগুলো বাংলার ক্রম প্রবাহমান একটা ধারা।
এখানে আরো কিছু রঙ্গমঞ্চ মন্দিরের কথা পাই। এই সেই মন্দিরগুলো: নবরত্ন মন্দির, সপ্তদশ রত্ন মন্দির, পঞ্চরত্ন মন্দির, 21 রত্ন মন্দির। এটি বিক্রমপুরের মহারাজা নির্মাণ করেছিলেন। বাংলাদেশের বিক্রমপুরের মহারাজ সপ্তদশ শতকে এই মন্দির নির্মাণ করেছিলেন, এবং তিনি এই রত্ন মন্দিরগুলোর সাথে যেখানে শিল্পীরা বসে নাচ গান করবেন বা বাদ্য বাজাবেন, তার জন্য নির্দিষ্ট কিছু কিছু ঘর তিনি নির্মাণ করেছিলেন। সেগুলো আলাদা আবার নামও রয়েছে: ঝিকটি ঘর, সেঘরা, রঙ্গমহাল, দোলমঞ্চ। তো এই জায়গাগুলোতে বসে শিল্পীরা নাচ গান করত, এবং তিনি প্রায় আহ পঞ্চরত্ন, সপ্তরত্ন, নবরত্ন, একাদশ রত্ন, একবিংশ রত্ন, শতরত্ন, অনেক মঠ মন্দির নির্মাণ করেছিলেন। এবং সেই মন্দিরগুলো প্রত্যেকটাই ছিল বিভিন্ন দেব দেবী, ফুল, লতা পাতার কারুকার্য করা, নকশা করা। পণ্ডিত শুভঙ্কর বলেছেন যে এই যে নাচ গান, নৃত্য, গীত, বাদ্য, গৌড়ীয় যে সঙ্গীত, সেটি নবরস সহযোগে পরিবেশিত হতো: শৃঙ্গার, হাস্য, রৌদ্র, করুণ, ভয়ানক, বীভৎস, অদ্ভুত, বীর এবং শান্ত। এই নবরস, যেটি ভারতের নাট্যশাস্ত্র গ্রন্থে 8টি রসের কথা বলা হয়েছে, সেখানে পণ্ডিত শুভঙ্কর গৌড়ের রসের কথা বলেছেন যে নবরস। নবরস সহযোগে বাংলার আমাদের গৌড়ের যে সঙ্গীত পরিবেশন করা হতো, নৃত্য, গীত, বাদ্য। এখানে শ্যামরাই মন্দিরে কদম্বতলে রসে রসভাবে বিভোর কৃষ্ণ এবং তার সঙ্গে গোপীরা। বাঁকুড়া বিষ্ণুপুরের এই শ্যামরাই মন্দির। রস রসের যে ধারাগুলো কেমন কেমন ছিল, এবং তার প্রত্যেকটা টেরাকোটা ভাস্কর্যেও লক্ষ্য করা যায়। মঞ্চে আলোকসজ্জার ক্ষেত্রে বলা হয়েছে যে চরিত্র অনুযায়ী আলোর ব্যবস্থা করা হবে। বিভিন্ন রসকে, এই যে বিভিন্ন রসের যে চিত্রগুলো, ভাস্কর্যগুলো আমরা টেরাকোটার মন্দিরে লক্ষ্য করি, সেই ভাস্কর্যগুলো যখন মঞ্চে উপস্থাপন করা হতো, তখন সেই রসটাকে আরো সুন্দর, প্রাণবন্ত করে তোলার জন্য বিভিন্ন ধরনের আলোর ব্যবস্থা করা হতো। ঠিক যেমন এখন বর্তমানে বিভিন্ন ধরনের লাইট রঙ্গমঞ্চে বা আমাদের যে থিয়েটার হলে দেখা যায়, ঠিক একই রকম ভাবে তখনকার সময়ে আলোর ব্যবস্থা থাকতো, এবং সেটা ওই বিভিন্ন ধরনের রঙিন কাঁচ, পাথর, মুক্তা, এগুলো দিয়ে ফুটিয়ে তোলা হতো। এমন ভাবে আলো ওখানে ফেলা হবে যেন সেই রসটা প্রাণবন্ত হয়ে ওঠে এবং দর্শকের সামনে সেটা আরো উজ্জ্বল ভাবে প্রস্ফুটিত হয়ে ওঠে। এবার আসে মঞ্চে কি ধরনের পর্দা ব্যবহার করা হবে, বা যবনিকা উত্তোলন বা পতন কিভাবে হবে, সেটাও শাস্ত্রে বলা রয়েছে যে কোন রঙের পর্দা কখন ব্যবহার করা হবে। রস অনুযায়ী পর্দা ব্যবহার করা হয়, যবনিকা ব্যবহার করা হয়। যখন যেরকম রস মঞ্চে উপস্থাপন করা হয়, নাটক বা নৃত্য, গীত, তখন সেই অনুযায়ী সেই রকম পর্দা ব্যবহার করা হয়। বর্তমানে তো আমাদের কপিকল বা এখন আরো আধুনিক মডেলে আমাদের পর্দাগুলোকে উম, তোলা হয় বা নামানো হয়, কিন্তু আগে দুজন নারী থাকতো দুই দিকে, তারা হাতের সাহায্যে ওই পর্দাগুলো গুটিয়ে নিতেন। রঙ্গমঞ্চের পেছনে রঙিন পর্দা বা অপটিও বলা হয়, পটি বা অপটি লাগানো থাকতো। নাট্যশাস্ত্র নাট্যশাস্ত্র মতে মঞ্চে লাল পর্দা বা যবনিকা ব্যবহার করা হয়। তবে এই রসের কথা যে বলা হয়েছে, যখন যেরকম রস হবে, যেমন বীর রস, তখন হবে পিত রঙের পর্দা; হাস্যরসে বিচিত্র পর্দা, বিচিত্র রঙের পর্দা; আর রৌদ্র রসে হবে লাল বা রক্ত বর্ণের পর্দা; আদি রসে ব্যবহার করা হবে সাদা পর্দা; অদ্ভুত রস যখন দেখানো হবে তখন হবে হরিৎ পর্দা; এবং করুণ রস যখন হবে তখন ধূম্র পর্দা; এবং বীভৎস রস যখন দেখানো হবে তখন ধূমল; এবং ভয়ানক রসে দেখানো হবে নীল রঙের পর্দা। এইরকম বিভিন্ন রকমের যে রঙিন পর্দা ব্যবহার করা হতো, সেগুলো শাস্ত্রে বলা রয়েছে। এবং এই পর্দার পেছনেই থাকে আমাদের নেপথ্য গৃহ, যেখানে শিল্পীরা সাজসজ্জা করেন। এটি রাধালাল জিউ একরত্ন চালা মন্দির।
মন্দিরের সামনেই এই রঙ্গমঞ্চটা রয়েছে, যেটি সম্পূর্ণ নষ্ট, শুধু পেছনের দিকে কিছু দেওয়াল রয়েছে আর সামনের দিকে এই মঞ্চের কিছু অংশ রয়েছে মাকড়া পাথরের তৈরি। বাঁকুড়া বিষ্ণুপুরের রাধালাল জিউ মন্দিরের একরত্ন চালা মন্দির, এই যে মন্দির আর তার সামনে এই মঞ্চ, নাট মন্দির, নাট মণ্ডপ। এটি শ্যামরাই মন্দির বাঁকুড়া, যেখানে অসংখ্য টেরাকোটার ভাস্কর্য রয়েছে, এবং রত্ন মন্দির। আমাদের উম মঞ্চগুলো তো এতক্ষণ বললাম যে ঠিক মঞ্চগুলো কেমন ছিল বা কেমন আহ কি 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 ধরনের রত্ন মন্দির বা রঙ্গমঞ্চ পাওয়া গিয়েছে। এবারে ইংরেজ আমলে বা আমাদের যখন ইংরেজরা যখন ভারতে শাসন করতে এলো, বাংলায় যখন এলো, তখন কি ধরনের রঙ্গমঞ্চ বা থিয়েটার হল, কত সালে সেটা একটু বলি। ইংরেজ শাসকদের রাজত্বকালে বাংলায় 1795 সালে আহ ডুমতলা লেনে এজরা স্ট্রিটে প্রথম রঙ্গমঞ্চ তৈরি করেন হেরাসিম লেবডেভ নামে এক রাশিয়ান। তিনি বিদ্যাসুন্দর পালা থেকে গান নিয়ে প্রথম নাটকের উপস্থাপনা করেন রঙ্গমঞ্চে। এরপর বাঙালির প্রতিষ্ঠিত প্রথম রঙ্গমঞ্চ বা নাট্যশালা তৈরি হয় 1831 খ্রিস্টাব্দে। এই মঞ্চটি প্রসন্ন কুমার ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। এটির নাম ছিল হিন্দু থিয়েটার। এরপর 1835 সালে শ্যামবাজারে রঙ্গমঞ্চ প্রতিষ্ঠিত হয় নবীন চন্দ্র বসুর চেষ্টায়, এবং 1856 সালে কালীপ্রসন্ন সিংহ বিদ্যুৎ বাহিনী রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেন। এরপর একে একে অনেক রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা হয়। ন্যাশনাল থিয়েটার, এবং প্রথম টিকিট বুকিং শুরু হয় এই ন্যাশনাল থিয়েটার থেকে। এরপর 1872 সালে প্রথম নীল দর্পণ নাটক অভিনীত হয় এই ন্যাশনাল থিয়েটার থেকে। পরবর্তীকালে এই থিয়েটার ভেঙে গেলে নতুন করে আবার গ্রেট ন্যাশনাল থিয়েটার তৈরি হয় বিডন স্ট্রিটে। গিরিশচন্দ্র ঘোষ এই থিয়েটারে অভিনয় করেন, আর এই থিয়েটারে তিনি তৎকালীন সময়ে 100 টাকার বেতন বুক ম্যানেজার ছিলেন, যেটি তখনকার সময় মানে অনেক টাকাই। এরপর 1883 সালের দিকে কলকাতায় প্রতিষ্ঠিত হয় স্টার থিয়েটার, আর এই থিয়েটারের জন্য তিনি অনেক নাটকও লেখেন, নিমাই সন্ন্যাস, বুদ্ধদেব চরিত, চৈতন্য লীলা, হীরার ফুল, বিল্বমঙ্গল, প্রহ্লাদ চরিত্র, নটি বিনোদিনী এই মঞ্চের তো একদম একজন অতি জনপ্রিয় একজন অভিনেত্রী ছিলেন। এরপর আরো অনেক রঙ্গালয় আস্তে আস্তে তৈরি হয়। এটি আহ আমাদের যে নৃত্য গীত বাদ্য, ঠিক শাস্ত্রের যেমন নিয়মগুলো মেনে চলে, তার মধ্যে মার্গ পদ্ধতি হলো একটি আমাদের শাস্ত্রের বর্ণিত প্রধান যে পদ্ধতিটা আমরা মেনে চলি। মার্গ মার্গ অর্থাৎ যে পথটা, যে নিয়ম মেনে আমরা শিল্পীরা নৃত্য গীত বাদ্য পরিবেশন করি, সেটিকে মার্গ বলা হয়েছে। গৌড়ীয় সঙ্গীত পরিবেশন করি, বন্দনা, মঙ্গলাচরণ, আলাপচারী, মহাজনপদ নৃত্য, লীলা কীর্তন নৃত্য, পালা নৃত্য, অন্তর্দশা নৃত্য, এই পরপর পরপর আমরা এভাবে নৃত্য গীত বাদ্য পরিবেশন করি। সেই মঞ্চে যখন আমরা পরিবেশন করি, যখন নৃত্য গীত বাদ্য যাই পরিবেশন করতে যাই না কেন, প্রথমে বন্দনা দিয়ে আমরা সঙ্গীত বা নৃত্য গীত বাদ্য পরিবেশন করব। বন্দনা অর্থাৎ দিক বন্দনা, দেবতার বন্দনা, গুরুর বন্দনা, তারপরে মঙ্গলাচরণ, আলাপচারী, এই মার্গগুলো বা পথগুলোর নিয়ম মেনে আমাদের আহ সঙ্গীত পরিবেশন করতে হবে। আর এখানে এই টেরাকোটা ভাস্কর্য, এটি মাটির সরার উপর নৃত্যরত নারী মৃদঙ্গবাদিকা। একদিকে মাটির সরার উপর মৃদঙ্গবাদিকা নর্তকী মৃদঙ্গ বাজাচ্ছে এবং নাচ করছে, আর একদিকে নর্তকী মাটির সরার উপর নাচ করছে। ঠিক একই ধারা এখন আমরা লক্ষ্য করি এই যে পাশে আরেকটি চিত্র, যেটাকে আমরা জীবন্ত প্রাণবন্ত যে চিত্রটা, যে ধারা আজও আমাদের মধ্যে প্রচলিত রয়েছে, যেটাকে নাচ মেয়েদের মধ্যেও লক্ষ্য করা যায়। এবং এই যে আমার গুরু, তিনি নাচ করছেন মাদলের উপর, এবং তার সঙ্গে তার শিষ্য ডক্টর সৌম্য ভৌমিক,
তিনিও নাচ করছেন মাদলের উপর। এই যে মাদলের উপর নাচের এই যে ধারা, বহু প্রাচীন একটি ধারা, আমরা পাই গুরু গোরখনাথের কথা, যিনি মাদলের উপর নাচ করতেন। নাচন্তি যে গোরখনাথ মাদলে করি ভর, মাটিতে না পড়ে পথ অলাগ উপর। এই যে আমাদের গৌড়ীয় সঙ্গীতের যে প্রাচীন ধারা, কিভাবে আমরা নাচ করব, কিভাবে বাদ্য বাজাবো, কিভাবে আমরা রঙ্গমঞ্চে সেই নাচ গান বাদ্যটাকে উপস্থাপন করব, এই সব কিছু শাস্ত্রের নিয়ম মেনে, মার্গ পদ্ধতি মেনেই আমাদের পরিবেশন করতে হয়। এবং সেই ধারা আজও চলে এসছে, এবং সেই ধারাকে পুনর্জীবিত করেছেন প্রফেসর ডক্টর মহুয়া মুখোপাধ্যায়, এবং তার ছাত্রছাত্রীরা সেই ধারাটাকে আরো এগিয়ে নিয়ে চলেছেন। এবং সেই ধারা আমাদের আম, আঞ্চলিক জনজাতির মধ্যেও লক্ষ্য করা যায়, যেমন ঝুমুর, বাউল, ভাটিয়ালি, ছৌ, এই সমস্ত যে আমাদের যে ধারাগুলো রয়েছে, লোকসঙ্গীতের ধারা বা লোকনৃত্যের ধারা, মুখোশ নৃত্য, ছৌ নৃত্য, তো এই ধারাগুলোই আমাদের বর্তমানে আমাদের শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে, গৌড়ীয় সঙ্গীতটাকে বাঁচিয়ে রেখেছে। এবং তাদের মানে আমাদের প্রত্যেকটা যে শাস্ত্রীয় নৃত্য বা শাস্ত্রীয় শাস্ত্রীয় সঙ্গীতের ধারাগুলো এই আহ জনজাতির মধ্যে আস্তে 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 করে তারা এই ধারাগুলোকে বাঁচিয়ে রেখেছে। এবং তাদের মধ্যেই আমাদের গৌড়ীয় সঙ্গীতের কিছু কিছু রূপ পরিবর্তিত হয়েছে, কিন্তু কিছু কিছু জিনিস এখনো লক্ষ্য করা যায়, যার সঙ্গে আমাদের স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, গ্রন্থ সবকিছু মিলিয়ে গৌড়ীয় সঙ্গীতটা আজকে শাস্ত্রীয় হিসাবে আমরা আবার সর্বসমক্ষে উপস্থাপন করতে পেরেছি। তাই যে কোনো শাস্ত্রীয় নৃত্য গীত বাদ্যকে খুঁজতে হলে, জানতে হলে আমাদের এই লিভিং ট্রেডিশন গুলোকেও জানতে হবে, যে এগুলো ঠিক কোন কোন অঞ্চলে, কোন কোন মানুষদের মধ্যে আজও প্রচলিত রয়েছে। ধামসা, মাদল, দুন্দুভি, আম, বীণা, বাঁশুরি, এই সমস্ত জিনিসগুলো এখনো এই আদিবাসী মানুষদের মধ্যে লক্ষ্য করা যায়। তারা যে বিন বাজায়, মাদল, সাপুরেরা যে বিন বাজায়, মাদলের উপরে নাচ বা মাদল বাজায়, মৃদঙ্গ বাজায়, এই জিনিসগুলো এই আহ, কিছু 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 এদের মধ্যে থেকেই আমাদের গৌড়ীয় সঙ্গীতে আস্তে আস্তে উঠে এসছে। তো রঙ্গমঞ্চের আজকের এখানে আমি আমার আলোচনা বিষয়টা শেষ করলাম।